পাওয়ার ট্রান্সমিশন এর আগে আমরা দেখলাম যে একটা শ্যাফট থেকে আরেকটা শ্যাফটে পাওয়ার ট্রান্সমিট হচ্ছে বেল্ট এবং পুলির সাহায্যে। তো দুটো শ্যাফট যেটা থেকে যেখানে আমার পাওয়ারটা ট্রান্সমিট করতে হবে সেখানে দুটো পুলি লাগানো আছে, এবং সেই পুলির ওপরে আমরা বেল্ট র্যাপ করে আমরা একটার পাওয়ারকে আরেকটা শ্যাফটে ট্রান্সফার করি বা ট্রান্সমিট করি। তো এইগুলোই হচ্ছে আমার বলা হয় এই ডিভাইসগুলোকে মেকানিক্যাল ড্রাইভস। তো সেকেন্ড যে ক্যাটেগরিটা আসছে সেটা হচ্ছে আমার গিয়ার ড্রাইভ। গিয়ার ড্রাইভে কি হয়, আমাদের দুটো গিয়ার এলিমেন্ট থাকে। তো সেই গিয়ার এলিমেন্ট দুটো ডাইরেক্টলি আমার শ্যাফটের সাথেই কানেক্টেড করা থাকে বা শ্যাফটের উপরেই মাউন্ট করা থাকে, এবং সেই দুটো ডাইরেক্ট কন্ট্যাক্টে আমাদের পাওয়ারটা ট্রান্সমিট হয়। তো এটার অরিজিন যেখান থেকে, সেটা হলো ফ্রিকশন হুইলস। তো ফ্রিকশন হুইলস কি, আমি একটা শ্যাফট থেকে আরেকটা শ্যাফটে, তো স্ক্রিনে দেখতে পাচ্ছ যে একটা এটা হচ্ছে শ্যাফট নাম্বার 1, এইটা হচ্ছে আমার শ্যাফট নাম্বার 1, আর এটা হচ্ছে আমার শ্যাফট নাম্বার 2। এই দুটো শ্যাফটের আমরা কি করেছি, এই দুটো শ্যাফটের উপরে আমরা দুটো হুইল এইভাবে কানেক্ট করেছি। এই যে ফিগারটা দেখছো ডান দিকে, এই ফিগারটা যেমন, তো মাঝখানে আমার দুটো শ্যাফট আছে, এটা হচ্ছে আমার শ্যাফট 1, এটা হচ্ছে আমার শ্যাফট 1, আর এটা হচ্ছে আমার শ্যাফট 2 এর সেন্টার লাইন। এবং এর উপরে আমরা দুটো এরকম হুইল লাগিয়েছি, সার্কুলার হুইল, সিলিন্ড্রিক্যাল হুইল লাগানো আছে। এবং সেই দুটো এমনভাবে ফিট করা আছে যেন একটা আরেকটাকে টাচ করে থাকে। তো একটা আরেকটাকে টাচ করে আছে, এই অবস্থায় যদি আমরা একটা হুইল, সাপোজ হুইল নাম্বার 1টাকে যদি আমরা রোটেট করি, এবং যেহেতু আমার হুইল নাম্বার 2টা আমার কনস্ট্যান্ট কন্ট্যাক্টে আছে, সেহেতু কি হবে, আমার হুইল 1টা রোটেট করার সাথে সাথে আমার সে কি করবে, হুইল 2টাকে, মানে সেকেন্ড যে হুইল আছে, এটা হচ্ছে সেকেন্ড হুইল, এটা হচ্ছে ফার্স্ট হুইল, তো সেকেন্ড হুইলটাকে কি করবে, সে উল্টো দিকে রোটেট করাবে। এবং এটা পিওর রোলিং মোশনের জন্য হচ্ছে প্রথম কথা। দ্বিতীয় কথা হলো পিওর ফ্রিকশনাল ফোর্সই একমাত্র এখানে দায়ী যে এই রোটেশনটা ট্রান্সমিট করছে। তো হুইল নাম্বার 1 বা সার্কুলার সিলিন্ডার নাম্বার 1, এটাকে আমি রোটেট করাচ্ছি, তার মানে এটা হচ্ছে ড্রাইভিং এলিমেন্ট। আর হুইল নাম্বার 2 যেটা ওর সাথে কন্ট্যাক্টে আছে, সেটাকে আমরা বলছি হুইল নাম্বার 2, এবং সেটাকে আমরা বলছি ড্রিভেন, মানে সেটাকে ঘোরাতে হবে। তো শ্যাফট শ্যাফট 1 এর সাথে কানেক্টেড আমার হুইল নাম্বার 1, আর শ্যাফট 2 এর সাথে আমার কানেক্টেড হুইল নাম্বার 2। শ্যাফট 1 এর সাথে আমার হুইলটাও রোটেট করছে, এবং সেই রোটেশনটা পিওর ফ্রিকশনাল ফোর্সের থ্রু দিয়ে হুইল নাম্বার 2তে ট্রান্সফার হচ্ছে, হুইল নাম্বার 2 থেকে সেটা শ্যাফট নাম্বার 2তে ট্রান্সফার হচ্ছে। তো এইভাবে পাওয়ারটা ট্রান্সমিট হচ্ছে একটা শ্যাফট নাম্বার 1 থেকে শ্যাফট নাম্বার 2তে। তো এটা হচ্ছে আমার সেই মেকানিক্যাল ড্রাইভ, এবং এই জিনিসটাকে আমরা বলি ফ্রিকশন হুইলস। এই দুটো হুইলসকে আমরা বলি ফ্রিকশন হুইলস। তো ফ্রিকশন হুইলস এর থ্রু দিয়ে আমরা পাওয়ারটা ট্রান্সমিট করতে পারি, কিন্তু এর একটা ডিসঅ্যাডভান্টেজ কি, ডিসঅ্যাডভান্টেজ হলো এখানে কিন্তু একটা স্লিপেজের ব্যাপার আছে। স্লিপেজ কারণ হচ্ছে এখানে যেহেতু পাওয়ার ট্রান্সমিশনটা solely depends upon the frictional force, এই দুটো সিলিন্ডারের সারফেসের মধ্যে যে ফ্রিকশনাল ফোর্স ডেভেলপ করছে সেটাই একমাত্র পাওয়ার ট্রান্সমিশনের জন্য দায়ী। সেজন্যে এক্ষেত্রে স্লিপের একটা চান্স আছে, প্রথম কথা। দ্বিতীয় কথা, যখন আমরা হাই অ্যামাউন্ট পাওয়ারটা ট্রান্সমিট করতে চাবো, সেক্ষেত্রে কিন্তু পাওয়ারটা ট্রান্সমিট নাও হতে পারে। তো সেই জন্যে আমরা কি করছি, একটা মডিফিকেশন করছি। মডিফিকেশনটা কি, একটু আমি জায়গাটা জুম করছি, জুম করে দেখাচ্ছি ব্যাপারটা। তো এই যে কন্ট্যাক্ট পয়েন্ট যেটা আছে দুটো সিলিন্ডারের মধ্যে, তো এই যে মাঝখানে যেটা আমরা ফিগারটা দেখাচ্ছি, এটা হচ্ছে আমার এটার সাইড ভিউ। অবশ্যই বুঝতে পারছো, এই যে স্ক্রিনটা দেখছি আমরা, এই হুইল 1 আর হুইল 2 এর আইসোমেট্রিক ভিউ, তার যদি আমরা সাইড ভিউ নেই, তাহলে আমরা এই ফিগারটা পাবো। এই যে মাঝখানে বড় ফিগারটা, যেখানে আমার একটা পিঙ্ক কালারের একটা হুইল আছে, ছোট হুইল, আর একটা ব্লু কালারের একটা বড় হুইল আছে।
ঠিক আছে, এটা কিছুই না, আমরা এই যে ছবিটা দেখছি এটার সাইড ভিউটা ড্র করেছি। মাঝখানে শ্যাফট তো স্বাভাবিকভাবেই সেটার সাইড ভিউ সার্কেল হবে। সিলিন্ডারটার সাইড ভিউটাও আমার সার্কুলার হবে। তো এই মাঝখানে যে ফিগারটা দেখছি এটা হলো আমাদের সেই সাইড ভিউটা। এবারে এই সাইড ভিউতে একটা পয়েন্টে কি হচ্ছে, তারা কন্ট্যাক্ট করে আছে, হুইল নাম্বার 1 আর হুইল নাম্বার 2 কন্ট্যাক্ট করে আছে। সেই জায়গাটাতে আমরা একটু জুম করছি, সেই জায়গাটাতে আমরা একটু ফোকাস করছি। ফোকাস করে আমার উদ্দেশ্যটা কি, যে আমি আমি যদি এমন কোনো সিস্টেম করতে পারি বা মডিফিকেশন করতে পারি যাতে এই স্লিপ হচ্ছে যে জিনিসটা, যে একজন আরেকজনকে ঘোরানোর চেষ্টা করছে, মুভ করানোর চেষ্টা করছে, কিন্তু সেটা একমাত্র শুধুমাত্র ফ্রিকশন ফোর্সের থ্রু দিয়ে। কিন্তু আমি এমন কোনো মডিফিকেশন করতে পারি যাতে এটা ফ্রিকশনের উপর ডিপেন্ড করবে না, এটা পজিটিভলি ও ফোর্স করবে ঘোরার জন্য। তো সেই জন্য আমরা কি করলাম, এই জায়গাটাতে আহ, এই পোর্শনটাতে আমরা একটু কিছুটা পোর্শন আমরা কি করলাম, এরকম বাদ দিয়ে দিলাম। আর কিছুটা যে পোর্শনটা বাদ দিলাম সেই পোর্শনটা আমরা এখানে এরকম ভাবে অ্যাড করলাম। এটা কিন্তু আমি হুইল নাম্বার 1 তেই আছি। তো কি করলাম, যে কিছুটা পোর্শনের মেটেরিয়ালটাকে আমি বাদ দিয়ে দিলাম, দিয়ে আমি কিছুটা পোর্শন আবার বাইরে অ্যাড করলাম। দেখতে পাচ্ছ তো স্ক্রিনটা সবাই? হ্যাঁ হ্যালো। তার মানে আমরা বাদ দিচ্ছি কোন জায়গাটা, আমরা বাদ দিচ্ছি হলো এই জায়গাটা আমরা বাদ দিলাম। এই জায়গার মেটেরিয়ালটাকে আমি হুইল নাম্বার 1 থেকে কেটে কেটে বাদ দিয়ে দিচ্ছি। আর সঙ্গে যোগ করছি কোন জায়গাগুলো, না হুইলের বাইরে এইভাবে এই জায়গাগুলোতে আমরা যোগ করতে করতে যাচ্ছি। বুঝতে পেরেছো? ঠিক একইভাবে আমরা হুইল নাম্বার যে 2টা আছে, সেই হুইল নাম্বার 2 এর ওপরেও আমরা ঠিক একই ধরনের একটু মডিফিকেশন করছি। যে এখান থেকে কিছু পোর্শন আমরা কেটে এরকম বাদ দিয়ে দিলাম, এবং এখানে আমরা এক্সট্রা অ্যাড করলাম। তো দেখতে পাচ্ছ তো? হ্যাঁ তো। স্যার। ব্যাপারটা কি করছি বুঝতে পেরেছো নিশ্চয়ই? কিছুটা পোর্শন আমি বাদ দিয়ে দিচ্ছি মেটেরিয়াল, আর কিছুটা পোর্শন আমি সিলিন্ডারটার বাইরে আমি অ্যাড করে দিচ্ছি, এই যে এইভাবে। তার মানে আমরা যদি আমি আহ, আগেরটার মতো দেখি, তাহলে এই পোর্শনটা কেটে কেটে আমরা বাদ দিয়ে দিচ্ছি, এই পোর্শনগুলো কেটে কেটে বাদ দিয়ে দিলাম। আর সঙ্গে আমরা অ্যাড করলাম কি না, সিলিন্ডারটার বাইরের দিকে এই পোর্শনগুলো আমরা অ্যাড করতে করতে যাচ্ছি। ওকে, এই পোর্শনগুলো আমরা অ্যাড করতে করতে যাচ্ছি। তাহলে কি করছি, আমরা একটুখানি মডিফিকেশন করলাম সিলিন্ডারের সারফেসটাকে। সিলিন্ডারের সারফেসটাকে মডিফিকেশন এমন ভাবে করলাম যেন সিলিন্ডার 1 এটা হচ্ছে আমার সিলিন্ডার 1, এটা হলো আমাদের সিলিন্ডার 1। তো সিলিন্ডার 1 কিছুটা পোর্শন যেন সিলিন্ডার 2 এর মধ্যে সবসময় ঢুকে থাকে। সিলিন্ডার 1 কিছুটা পোর্শন সবসময় যেন সিলিন্ডার 2 এর মধ্যে ঢুকে থাকে। তার মানে আমরা কিছুটা গ্যাপ করছি আর বাইরে কিছুটা অ্যাড করছি, এবং দুটো দুটো হুইলের ক্ষেত্রেই আমরা করছি। এবং এই গ্যাপগুলো আমরা এমন ভাবে সেট করলাম, গ্যাপগুলো আমরা এমন ভাবে সেট করছি যাতে হুইল 1 একটা এক্সট্রা পার্ট হুইল 2 একটা গ্রুভের মধ্যে যেন ঢুকে যায়। তো এইগুলোকে বলা হচ্ছে টিথ। এই যে আমরা জিনিসটা তৈরি করছি, এই ধরনের ব্যাপারগুলোকে, এই জিনিসগুলোকে আমরা বলছি কি না টিথ, দাঁত। ওকে, এই জিনিসগুলোকে আমরা বলছি টিথ। এবং সেটা অবশ্যই হুইল নাম্বার 1 ক্ষেত্রেও আমরা টিথ তৈরি করছি, আবার হুইল নাম্বার 2 ক্ষেত্রেও টিথ তৈরি করছি। কিন্তু এমন ভাবে তৈরি করছি যেন হুইল নাম্বার 1 একটা টিথ হুইল নাম্বার 2
দুটো টিথের মধ্যে যে গ্যাপ, সেই গ্যাপের মধ্যে ঢুকে থাকে। আবার উল্টোটাও ঠিক, যে হুইল নাম্বার 2 এর একটা টিথ যেন হুইল নাম্বার 1 এর একটা দুটো টিথের মধ্যে যে ফাঁকা জায়গা, সেখানে যেন ও ঢুকে থাকে। এবং এইভাবে যখন আমরা জিনিসটাকে রোটেট করছি, তখন যেন এটা অল্টারনেটলি ঘটতে থাকে। তার মানে থ্রু আউট সার্কামফিয়ারেন্সে আমরা কি করছি, থ্রু আউট সার্কামফিয়ারেন্সে এরকম আমরা, কেউ কিছু বলছো? বললাম স্যার রেকর্ড করেন ক্লাসটা। হ্যাঁ, আমি রেকর্ডিং তো দিয়েছি তো। ঠিক আছে স্যার। তো এই মডিফিকেশনটা আমরা করলাম হুইলের উপরে। তো ফ্রিকশন হুইল হচ্ছে আমাদের প্রথম চিন্তা ভাবনা, যে ফ্রিকশন হুইলের থ্রু দিয়ে আমরা পাওয়ারটা ট্রান্সমিট করতে পারি। কিন্তু যেহেতু ফ্রিকশন হুইলে আমাদের একটা ফ্রিকশন ফোর্সের লিমিটেশন থাকছে পাওয়ার ট্রান্সমিশনের উপরে, সেই জন্য আমরা কি করলাম, একটা মডিফিকেশন করে দিলাম, যে মডিফিকেশনটার জন্য ও ফ্রিকশন ফোর্সের উপরে ডিপেন্ড করতে হচ্ছে না। এই কনফিগারেশনে বুঝতেই পারছো, একটা টিথ আর একটা টিথকে কিন্তু পুশ করছে ঘোরার জন্য। ক্লিয়ার? তো গিয়ার ওয়ানের যদি আমার ড্রাইভার হয়, বা গিয়ার ওয়ান না, আমি হুইল ওয়ানটাকে এখন ভাবি, তো হুইল ওয়ানটা যদি আমার ড্রাইভার হয়, তাহলে হুইল ওয়ানের একটা টিথ হুইল টু এর আর একটা টিথকে আমার এইভাবে ফোর্স করছে মুভ করার জন্য। এবং এই ফোর্সটা কিন্তু ফ্রিকশনাল ফোর্স নয়, এটা কিন্তু ডাইরেক্ট একটা পুশিং ফোর্স, এটা কিন্তু ফ্রিকশন ফোর্স নয়। তো এই ডাইরেক্ট পুশিং ফোর্সের জন্য কি হচ্ছে, আমার হুইল টু টু এর টা কিন্তু আমার সেন্টারের রেসপেক্টে ঘুরতে বাধ্য হচ্ছে। ক্লিয়ার? তো এখানে কিন্তু আমার ফ্রিকশন ফোর্সের উপর ডিপেন্ড করতে হচ্ছে না, ডাইরেক্ট একটা টিথ আরেকটা হুইলের আরেকটা টিথ এর উপরে আমাদের একটা ফোর্স এমন ভাবে অ্যাপ্লাই করছে যেন সে ঘুরতে বাধ্য হয়। তো এই যে টিথ ফরমেশনটা আমরা করলাম ফ্রিকশন হুইলস গুলোর উপরে, তখন আমরা এইগুলোকে বলছি গিয়ার। ওকে? তো এটার গিয়ার যেমন একটা নাম আছে, তেমন এর আরো একটা নাম আছে, টুথেড হুইল। টুথেড হুইল। তো গিয়ার যেমন একটা নাম, এর আরেকটা নাম কোনো কোনো বইতে দেখবে টুথেড হুইল, মানে দাঁতওয়ালা চাকা। হুইল মানে চাকা, যদি আমি ভাবি তো দাঁত আছে এমন একটা হুইল। তো গিয়ার এইগুলোকেই আমরা বলে থাকি গিয়ার। ওকে? তো জেনারেলি যেটা ছোট গিয়ার হয়, সেটাকে আমরা জেনারেলি বলে থাকি পিনিয়ন। আমি লিখে দিচ্ছি এখানে, সেটাকে জেনারেলি আমরা বলে থাকি পিনিয়ন। ওকে? আর যেটা বড় সাইজে হয়, সেটাকে আমরা জেনারেলি বলে থাকি গিয়ার। কিন্তু দুটোই কিন্তু গিয়ার, এটা কিন্তু মাথায় রাখবে, দুটোই গিয়ার। কিন্তু জেনারেলি আমরা, এটা কনভেনশন, যে ছোট যেটা সাইজে সেটাকে আমরা বলি পিনিয়ন, আর বড়টাকে আমরা বলি গিয়ার। কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু দুটোই গিয়ার। এই হচ্ছে আমার গিয়ার ড্রাইভ। এবং একটার সাথে আরেকটাকে এইভাবে আমরা যখন বলি, তখন যখন পাওয়ার ট্রান্সমিশন হয় এবং একটা গিয়ারের টিথ একটা টিথ অন্য গিয়ারের দুটো টিথের মাঝে যে গ্যাপ আছে, সেখানে যখন এইভাবে পেনিট্রেট করে ফোর্সফুলি টিথগুলোকে পুশ করতে থাকে, তখন সেটাকে আমরা বলি মেশিং। মেশ মানে আমরা বলি দুটো গিয়ার মেশ করে আছে, মেশিং অফ গিয়ার। মেশিং বা সিম্পলি মেশ, দ্য টু গিয়ার্স আর ইন মেশ। এটা লিখে দিচ্ছি, খুব ইম্পর্টেন্ট টার্ম, বারবার আমি এটা ইউজ করব। গিয়ার্স আর ইন মেশ। গিয়ার্স আর ইন মেশ, যখন একটা গিয়ার আর একটা গিয়ারের সাথে এইভাবে কানেক্ট থাকবে এবং পাওয়ারটাকে ট্রান্সমিট করবে, তখন আমরা এটাকে বলি দ্য গিয়ার্স আর ইন মেশ বা মেশিং গিয়ার্স। ওকে? আচ্ছা, এরপরে আমাদের কিছু, এটা হচ্ছে টুথেড হুইল বা গিয়ারের বেসিক কনস্ট্রাকশন এবং কিভাবে জিনিসটা আসলো। এরপরে আমাদের কিছু টাইপ জানতে হবে, যে প্র্যাকটিক্যালি আমরা কি ধরনের, বিভিন্ন ধরনের গিয়ার ইউজ করে থাকি এবং তাদের নাম এবং তাদেরকে কেমন দেখতে, এগুলো আমি খুব শর্টে বলে দিচ্ছি। তোমরা, আমি বইয়ের জেরক্স দিয়ে দেবো, বা
পিডিএফ কপি দিয়ে দেবো, ডিটেলস সেখান থেকে পড়ে নিও তোমরা। আমি খুব শর্টে জিনিসগুলো বলে দিচ্ছি, কারণ এরপরে আবার গিয়ার ট্রেনের অনেকটা বোঝানোর ব্যাপার আছে, সেই জন্য আমি এই জায়গায় খুব বেশি সময় দিচ্ছি না। তো গিয়ারের যে টাইপ, মেন টাইপ, সেগুলো হচ্ছে আমার প্রথম এই স্ক্রিনটা দেখতে পাচ্ছ নিশ্চয়ই। প্রথম যে ফিগারটা দেখা যাচ্ছে, এই ফিগারটা হচ্ছে বলা হয় স্পার গিয়ার। স্পার স্পার গিয়ারের সেটাকে বলা হয় আমার স্পার, SP SPUR। স্পার গিয়ারের ক্ষেত্রে এই যে অ্যাক্সিস, এই একটা হুইল আছে দেখতে পাচ্ছ, এবং উপরে একটা পিনিয়ন ফিট করা আছে। পিনিয়ন এবং গিয়ার মেশ হয়ে আছে এইভাবে, 3 ডাইমেনশনাল ওয়েতে দেখানো হয়েছে। যখন এই যে এটা হচ্ছে আমার অ্যাক্সিস, গিয়ারের অ্যাক্সিস, এটা একটা অ্যাক্সিস, এটা হচ্ছে একটা গিয়ারের অ্যাক্সিস, আর এটা হচ্ছে আরেকটা গিয়ারের অ্যাক্সিস। মানে সেন্টার দিয়ে আমার যে লাইনটা গেছে গিয়ারের সেন্টার দিয়ে, সেটাকে আমরা বলি অ্যাক্সিস অফ রোটেশন বা গিয়ারের সেন্টার। তো যখন গিয়ারের এই দুটো যখন মেশ হয়ে আছে, তখন দেখো দুটো অ্যাক্সিস কিন্তু একটার সাথে আরেকটা প্যারালাল। প্রথম কথা এটা। দ্বিতীয় কথা হচ্ছে, এই যে টিথ গুলো তৈরি করা হয়েছে, এই টিথ গুলো অ্যাক্সিসের সাথে প্যারালাল। এই যে টিথ গুলো ফরমেশন করা হয়েছে, এই টিথ গুলো অ্যাক্সিস, গিয়ারের যে অ্যাক্সিস তার সাথে কিন্তু প্যারালাল। তো এইটা হচ্ছে প্রথমটা আমার স্পার গিয়ার। সেকেন্ড আসছে যখন আমার মানে আমি যদি, এটা হচ্ছে সেই আমার লাইনটা, যে টিথটা কাটা হয়েছে সেই টিথের যে লাইন, আমি যদি এই টিথের লাইনটা একটুখানি ইনক্লাইন্ড ওয়েতেও কাটতে পারি। যখন ইনক্লাইন্ড ওয়েতে যখন আমরা কাটবো, এই গিয়ারে এইদিকে ইনক্লাইন্ড, পিনিয়ানে এইদিকে ইনক্লাইন্ড, তার মানে এগুলো কিন্তু আমার অ্যাক্সিসের সাথে প্যারালাল নয়, তখন এই গিয়ারগুলোকে আমরা বলবো হেলিকাল গিয়ার। হেলিকাল গিয়ার, হেলিকাল, হেলিকাল গিয়ার। ঠিক আছে, তখন আমরা সেটাকে বলবো হেলিকাল গিয়ার। হেলিক্যাল গিয়ার তাহলে কি, যে টিথ গুলো আমার গিয়ারের অ্যাক্সিসের সাথে একটু ইনক্লাইন্ড, স্ট্রেট না। যদি আমার গিয়ারের এমন ভাবে আমরা অ্যারেঞ্জমেন্ট করি যে হেলিক্যাল গিয়ার, কিন্তু দুদিকে দুরকম হেলিক্স আছে, মানে এদিকে একরকম ভাবে হেলিক্স করা আছে, আর একটা দিকে আবার একটা হেলিক্স করা আছে, মানে থ্রু আউট সার্কামফিয়ারেন্সে সেম ডাইরেকশনে আমার হেলিক্সটা করা নেই। এই ধরনের গিয়ার গুলোকে বলা হয় ডাবল হেলিক্যাল গিয়ার। তো এটা যেহেতু দুবার দুটো আলাদা ওরিয়েন্টেশনে আমার টিথ গুলো কাটা আছে, সেই জন্য আমরা এটাকে বলছি ডাবল হেলিক্যাল গিয়ার। এই যে ফিগারটা দেখছো, এই ফিগারটাতে আমরা আগের 3টে ফিগারে দেখলাম যে একটা গিয়ারের বাইরে আরেকটা গিয়ার মেশ করে আছে, তাই তো? কিন্তু এটা এমনও হতে পারে যে একটা গিয়ারের মধ্যে আরেকটা গিয়ার এইভাবে মেশ করে আছে। তো এই প্রথম যে 3 ধরনের আমরা গিয়ারের অ্যারেঞ্জমেন্ট দেখলাম, মানে একটা গিয়ার তার বাইরে আরেকটা গিয়ার, এইগুলোকে বলা হয় এক্সটার্নাল গিয়ার। এগুলোকে বলা হয় এক্সটার্নাল গিয়ার। আর যদি আমি এই এই যে ফিগারটা দেখছো, এই ফিগারের মতো যদি কনফিগারেশন হয়, যে একটা গিয়ারের মধ্যে আর একটা গিয়ার মেশ করে আছে, সেক্ষেত্রে আমরা সেটাকে বলি ইন্টারনাল গিয়ার। তো ইন্টারনাল আর এক্সটার্নাল, ইন্টারনাল আর আগের গুলো হচ্ছে আমার এক্সটার্নাল। ওকে, নেক্সট চলে যাই। এই ফিগারটা দেখো, এই ফিগারটাতে একটা পিনিয়ন আছে, আর আরেকটা স্ট্রেট একটা অবজেক্ট আছে, যে অবজেক্টের উপরে আমার টিথ করা আছে। এটা কিন্তু রাউন্ড অবজেক্ট না, মানে এটা কিন্তু সিলিন্ড্রিক্যাল অবজেক্ট নয়, কিন্তু এটা একটা স্ট্রেট অবজেক্ট, কিন্তু তার উপরে আমার টিথ করা আছে, আর তার সাথে আমার একটা পিনিয়ন কানেক্টেড আছে বা মেশ করে আছে। এটাকে বলা হয় র্যাক অ্যান্ড পিনিয়ন। তো এটা হচ্ছে আমার পিনিয়ন, আর নিচেরটাকে বলা হয় র্যাক, RACK। এগুলোর অ্যাপ্লিকেশন বা এগুলো হিউজ অ্যাপ্লিকেশন আছে, আমি অত ডিটেলসে এখন যাচ্ছি না, জাস্ট নামগুলো আর দেখতে কেমন হয় সেটা আমি বলে দিচ্ছি। এটা হচ্ছে র্যাক অ্যান্ড পিনিয়ন।
এটাকে আমরা বলি র্যাক অ্যান্ড পিনিয়ন। র্যাক অ্যান্ড পিনিয়ন। ওকে ওকে। নেক্সট আসছে এই ফিগারটা। এই ফিগারটাতে দেখা যাচ্ছে যে এই গিয়ারের যে অ্যাক্সিস, এটা হচ্ছে এই গিয়ারের অ্যাক্সিস। ওকে, এটা হচ্ছে আমার এই গিয়ারটার অ্যাক্সিস। এই গিয়ারের অ্যাক্সিস, কিন্তু এর সাথে আরেকটা যে গিয়ার মেশ করে আছে তার অ্যাক্সিসটা ভালো করে লক্ষ্য করে দেখো, তার অ্যাক্সিসটা আবার ভার্টিক্যাল। তার অ্যাক্সিসটা ভার্টিক্যাল। তো এই ধরনেরও গিয়ার অ্যারেঞ্জমেন্ট হতে পারে। তো আগের ক্ষেত্রে আমরা যতগুলো দেখলাম প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু আমার যে দুটো গিয়ার কানেক্ট হয়ে আছে তাদের অ্যাক্সিস গুলো কিন্তু প্যারালাল। তাদের অ্যাক্সিস গুলো প্যারালাল। কিন্তু এক্ষেত্রে আমরা দেখছি যে এখানে কিন্তু অ্যাক্সিস প্যারালাল নয়, বরং পারপেন্ডিকুলার। 90 ডিগ্রি, একটার সাথে আরেকটা 90 ডিগ্রি করে আছে। তো এই অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি জেনারেলি হয়, অন্য অ্যাঙ্গেলও হতে পারে। এই গিয়ার গুলোকে বলা হয় বিভেল গিয়ার। বিভেল গিয়ার, এইগুলোকে বলা হয় বিভেল গিয়ার। ওকে। তো এখানে এই বিভেল গিয়ারের আবার তিনটে ছবি এখানে ড্র করা আছে, দেখো। তো বিভেল গিয়ারের টিথ গুলো যদি একদম রেডিয়াল হয়, যদি আমার সেন্টার থেকে, সেন্টার অফ গিয়ার থেকে যদি আমি স্ট্রেট লাইন ড্র করে যদি একদম স্ট্রেট থাকে টিথ গুলো, তখন আমরা সেটাকে বলি স্ট্রেট বিভেল গিয়ার। তো এই যে ছবিটা দেখছো এটা হচ্ছে আমার স্ট্রেট বিভেল গিয়ার। মানে স্পার গিয়ারে যেমন অ্যাক্সিসের সাথে টিথ গুলো একদম প্যারালাল ছিল, টিথের যে লাইনগুলো, যদি আমার স্পার বিভেল গিয়ারের ক্ষেত্রে যদি এমন হয় যে একদম রেডিয়ালি আছে, মানে সেন্টার থেকে যদি আমি একটা রেডিয়াস ড্র করি, তো সেই রেডিয়াসের সাথে একদম টিথ, শোনো। তো স্ট্রেট বিভেল গিয়ার যখন আমাদের এটা এইভাবে স্ট্রেট থাকবে, মানে রেডিয়ালি স্ট্রেট থাকবে, মানে যদি আমি সেন্টার থেকে একটা রেডিয়াস ড্র করি, সেই রেডিয়াস একদম রেডিয়াস বরাবরই আমার টিথটা থাকবে, তখন আমরা সেটাকে বলি স্ট্রেট বিভেল গিয়ার। যদি আমাদের সেই রেডিয়াস বরাবর লাইনের সাথে কোনো অ্যাঙ্গেল করে থাকে টিথটা, সেটা কিন্তু স্ট্রেট, সোজা, কিন্তু একটু অ্যাঙ্গেল করে আছে, তখন সেটাকে আমরা বলবো হেলিকাল বিভেল গিয়ার। যদি আমার এরকম কার্ভ শেপ করা থাকে, টিথ গুলোকে যদি আমার স্ট্রেট না থেকে কার্ভ শেপ করা থাকে, তখন আমরা সেটাকে বলি হাইপয়েড বিভেল গিয়ার। তারপরে আসছে আমাদের র্যাক অ্যান্ড, সরি, ওয়ার্ম অ্যান্ড ওয়ার্ম হুইল। এক্ষেত্রে আমাদের একটা ওয়ার্ম হুইল থাকবে যার বাইরে টিথ করা আছে আউটার পেরিফেরিতে, সেটাকে আমরা বলি হুইল বা ওয়ার্ম হুইল। আর আরেকটা শ্যাফটের উপরে আমার স্ক্রু থ্রেড তৈরি করা থাকবে। তো স্ক্রু থ্রেডের সাথে আমার এই ওয়ার্ম হুইলের টিথ গুলো মেশ করবে। তো যে শ্যাফটের উপরে আমাদের এই স্ক্রু থ্রেড তৈরি করা আছে, সেই স্ক্রু থ্রেড পোর্শনটাকে আমরা বলবো ওয়ার্ম। তো ওয়ার্ম অ্যান্ড ওয়ার্ম হুইল। লাস্ট যে ক্যাটাগরিটা আসছে সেটা হলো শ্যাফটের অ্যাক্সিস একই রকম 90 ডিগ্রিতে থাকছে, যে আগেরটার মতনই, মানে ওয়ার্ম অ্যান্ড ওয়ার্ম হুইলের মতনই 90 ডিগ্রিতেই থাকছে। কিন্তু এক্ষেত্রে যে সেকেন্ড যে শ্যাফটটা আছে, তো এটা হচ্ছে মেন শ্যাফট, এই মেন গিয়ার। আর এই যে গিয়ারটা আছে, গিয়ার নাম্বার 2, এটা কিন্তু ওয়ার্মের মতো থ্রেড করা নেই, এখানেও কিন্তু আমার গিয়ার টিথ তৈরি করা আছে। কিন্তু গিয়ার টিথের শেপটা, গিয়ার টিথের একদম ওপরে যে পোর্শনটা আছে সেইটাকে বলা হয় আমার টপ ল্যান্ড। এই যে পোর্শনটা দেখছো এইটাকে বলছি আমরা টপ ল্যান্ড। ওকে। গিয়ার টিথে তার মানে এখানেও একটা টপ ল্যান্ড আছে। গিয়ারের টিথের ওপরে মাথায় যে পোর্শনটা এটাকে বলা হয় টপ ল্যান্ড। তারপরে এইটাকে, এই যে পোর্শনটা, আচ্ছা এর মধ্যে আরেকটা জিনিস, পিচ সার্কেল কোনটা, মাঝখান দিয়ে যে গেছে এইটা হচ্ছে আমার পিচ সার্কেল। এইটা হচ্ছে আমার সেই পিচ সার্কেল। এই যে মাঝখান দিয়ে গেছে এটা হচ্ছে পিচ সার্কেল। ওকে। এবং এখানে লেখা আছে কোনটা পিচ সার্কেল, নিশ্চয়ই দেখতে পাচ্ছ। তো পিচ সার্কেলের ওপরে কিছুটা পোর্শন আমার আছে, পিচ সার্কেলের ওপরে
আমার টুথের যে সারফেস, সেই টুথের সারফেসের একটা পোর্শন আছে যেটাকে আমরা বলি ফেস, আর তার নিচে যে পোর্শনটা টুথের পড়ে আছে সেটাকে আমরা বলি ফ্ল্যাঙ্ক। তাহলে আমরা মনে মনে ভাবতে পারি যে পিচ সার্কেলটা প্রত্যেকটা টিথকে দুটো ভাগে ভাগ করেছে। পিচ সার্কেলের ওপরে কিছুটা পোর্শন আছে, কতটা না, পিচ সার্কেলের ওপরে এতটা পোর্শন আছে, এই যে পিচ সার্কেলের ওপরে এতটা পোর্শন টিথের, আর পিচ সার্কেলের নিচে আছে আমার এতটা পোর্শন। ওকে, তো ওপরের পোর্শন আর নিচের পোর্শনের পিচ সার্কেলটা টিথ গুলোকে একদম সমান ভাগে, সমান না, রেশিওটা পরে আমরা দেখব, কিন্তু মাঝখান দিয়ে ও গেছে এবং দুটো ভাগে ভাগ করে গেছে। তো তার করেসপন্ডিং যে টিথের যে সারফেস সেটাকে আমরা দুটো ভাগে ভাগ করছি, যে পিচ সার্কেলের ওপরের পোর্শনে যে সাইডে যে সারফেসটা আছে সেটাকে আমরা বলছি ফেস। তারপরে সাইডে সারফেস বলতে কি, সাইডে সারফেস বলতে এই যে সাইডে সারফেসটা, টিথের এই সাইডে সারফেসটা আছে। ওকে, তো এই হচ্ছে আমার টিথের সেই এই যে সারফেসটা আছে সাইডে, এটাকে দুটো ভাগে ভাগ করছি। একটা হচ্ছে পিচ সার্কেলের ওপরে যেটা, এই যে মাঝখান দিয়ে পিচ সার্কেলের ওপরের পোর্শনটা সেটাকে আমরা বলছি ফেস, নিচের পোর্শনটাকে আমরা বলছি ফ্ল্যাঙ্ক। ওকে, আচ্ছা, একদম টপ দিয়ে যে সার্কেলটা গেছে সেই সার্কেলটাকে আমরা বলি অ্যাডেন্ডাম সার্কেল। একদম টিথের টপ দিয়ে যে সার্কেলটা তৈরি হয়েছে আমরা আগের স্ক্রিনেও দেখেছি, সেই সার্কেলটাকে আমরা বলি অ্যাডেন্ডাম সার্কেল। ওকে, অ্যাডেন্ডাম সার্কেলের নিচে আমাদের থাকে একদম রুট, এটাকে বলা হয় রুট। এই যে পোর্শনটা নিচে পোর্শনটাকে এইটাকে বলা হয় রুট। এই যে আমি এখানে একটু হাইলাইট করছি, এই যে প্রত্যেকটা টিথের মাঝখানে এই যে জায়গাটা তৈরি হয়ে আছে এইটাকে বলা হয় রুট। তো এই রুট বরাবর যদি আমি ইমাজিন করি একটা সার্কেল, সেটাকে আমরা বলি ডিডেন্ডাম সার্কেল। এই যে রুট সার্কেল অর ডিডেন্ডাম সার্কেল। ওকে, তো দুটো গিয়ারের মাঝখানে হুইলের ওপরে যে আমার পোর্শন গুলো থাকে সেইগুলোকে বলা হয় রুট, আর ওপরে যেটা থাকে সেটাকে বলা হয় টপ ল্যান্ড। কারণ টপ ল্যান্ডের ঠিক উল্টোটা বলতে পারো যে রুট, টপ ল্যান্ড আর হচ্ছে রুট। টপ ল্যান্ডের করেসপন্ডিং যে সার্কেল সেটাকে আমরা বলি অ্যাডেন্ডাম সার্কেল, আর রুটের রেসপেক্টে রুটের করেসপন্ডিং যে সার্কেল সেটাকে আমরা বলি রুট সার্কেল বা ডিডেন্ডাম সার্কেল। পিচ সার্কেলের ওপরে টুথের যে হাইটটা থাকে, পিচ সার্কেলের ওপরে টুথের যে হাইট পোর্শনটা আছে, এই যে ডিস্টেন্সটা, এই ডিস্টেন্সটাকে আমরা বলি অ্যাডেন্ডাম। তার মানে এখানে যে এই যে মার্কিংটা করলাম আমরা, এই যে হাইটটা এখানে মার্ক করেছিলাম, এই হাইটটা হচ্ছে আমার অ্যাডেন্ডাম। আর পিচ সার্কেলের নিচে যে পোর্শনটা থাকলো রুট পর্যন্ত সেটাকে আমরা বলি ডিডেন্ডাম। তো অ্যাডেন্ডাম আর ডিডেন্ডাম খুব ইম্পর্টেন্ট টার্ম। যে পিচ সার্কেলের ওপরে আমার অ্যাডেন্ডাম সার্কেলের যে রেডিয়াল যে ডিস্টেন্সটা আছে সেটাকে আমরা বলি অ্যাডেন্ডাম, আর পিচ সার্কেলের নিচে রুট পর্যন্ত যে ডিস্টেন্স সেটাকে আমরা বলি ডিডেন্ডাম। এখানে আহ, আরেকটা জিনিস আছে যে এর সাথে যখন আমাদের সেকেন্ড আরেকটা গিয়ার মেশ হবে, তখন কিন্তু সেকেন্ড গিয়ারের টিথটা পুরোটা কিন্তু রুট পর্যন্ত পৌঁছাবে না, একটা কিন্তু ছোট গ্যাপ থাকবে, সেই গ্যাপটাকে বলা হয় ক্লিয়ারেন্স। যে ক্লিয়ারেন্সের মধ্যে আমার কোনো টুথ, কোনো অন্য গিয়ারের কোনো কোনো টিথ সেখানে কিন্তু প্রবেশ করতে পারে না, একটা ছোট একটা ফাঁকা জায়গা। মানে আমি বলতে পারি যে এই যে ডিডেন্ডাম মানে রুটের সাথে একদম টাচ করে যায় না, এই যে ছোট একটা হাইট একটা সবসময় গ্যাপ থাকে, এই গ্যাপটাকে আমরা বলি ক্লিয়ারেন্স। এবং তার করেসপন্ডিং একটা সার্কেল থাকতে পারে, সেটাকে ক্লিয়ারেন্স সার্কেলও বলি। আর টপ থেকে এই ক্লিয়ারেন্সটা বাদ দিলে, টপ থেকে এই ক্লিয়ারেন্সটা বাদ দিলে যে পোর্শনটা পড়ে থাকে সেইটাকে আমরা বলি ওয়ার্কিং ডেপথ। মানে এই এটা ক্লিয়ারেন্স, এখান থেকে এটা ক্লিয়ারেন্স, আর একদম টপ থেকে যদি আমি ক্লিয়ারেন্সটা বাদ দেই, এই জায়গাটাকে আমরা বলি, এই হাইটটাকে আমরা বলি ওয়ার্কিং ডেপথ। ও আচ্ছা, এই তো এখানে দেখানো আছে, হ্যাঁ, এইটা হচ্ছে আমার ওয়ার্কিং ডেপথ। ওকে, আর টোটাল ডেপথ তাহলে কি হবে, ওয়ার্কিং ডেপথ তার সাথে আমি আবার ক্লিয়ারেন্সটা যোগ করব। তো ওয়ার্কিং ডেপথের সাথে ক্লিয়ারেন্সটা যোগ করলে আমরা পাবো কোনটা,
না টোটাল ডেপথ, যে টোটাল কত ডেপথ আছে আমার। বা এটাকে আমরা ঘুরিয়ে অন্যভাবে বলতে পারি যে এটা হলো আমার অ্যাডেন্ডাম প্লাস ডিডেন্ডাম। ওকে, অ্যাডেন্ডাম প্লাস ডিডেন্ডাম, এটাকে আমরা বলছি টোটাল ডেপথ। আর ওয়ার্কিং ডেপথ আর ক্লিয়ারেন্সের টার্মে যদি আমি বলি, তাহলে ওয়ার্কিং ডেপথ প্লাস ক্লিয়ারেন্স ইকুয়ালস টু হলো আমার টোটাল ডেপথ। আচ্ছা, এবারে এই যে সার্কেল বরাবর, এই সার্কেল বরাবর আছে, এটা হচ্ছে ফেস উইডথ, এটা আরেকটা টার্ম, এটা হচ্ছে আমার ফেস উইডথ বলা হচ্ছে এটাকে। তো ফেস উইডথ হচ্ছে আমার টিথের যে উইডথ, সেটা কি আমরা বলি ফেস উইডথ। এই একটা টিথ, এই টিথটাকে আমি এখানে ড্র করছি ঠিক করে, এই একটা টিথ, আর তার কিছু ডিস্টেন্স পরে আরেকটা টিথ, তাই তো। তো এই যে দুটো টিথের যে কোনো সেম পয়েন্ট, মানে আমি যদি টপ পয়েন্ট ধরি, মানে পিচ সার্কেল বরাবর, পিচ সার্কেল বরাবর যদি আমি একটা পয়েন্ট মার্কিং করলাম, এই পয়েন্ট, তার মানে পিচ সার্কেল বরাবর এই টিথটা, টিথের লেফট সাইডটা কোথায় মিট করেছে, আর পিচ সার্কেল বরাবর নেক্সট টিথের, একদম ঠিক নেক্সট টিথের সেম পয়েন্ট। তো এই যে ডিস্টেন্সটা, এই ডিস্টেন্সটাকে বলা হয় সার্কুলার পিচ, এই ডিস্টেন্সটাকে বলে সার্কুলার পিচ। তো সার্কুলার পিচ কি, না সার্কুলার পিচ হচ্ছে পিচ সার্কেলের ওপরে, পিচ সার্কেলের ওপরে, কিন্তু এটা মাথায় রাখবে, পিচ সার্কেলের ওপরে দুটো একদম পরপর দুটো টিথের মধ্যে, একদম করিসপন্ডিং দুটো পয়েন্টের মধ্যে যে দুটো যে ডিস্টেন্স থাকবে, সেটাকে আমরা বলবো সার্কুলার পিচ। তো এখান থেকে এই যে ডিস্টেন্সটা, এখান থেকে এই যে ডিস্টেন্সটা, সেটাকে আমরা বলছি সার্কুলার পিচ। এখান থেকে এই যে ডিস্টেন্সটা, এইটাকে আমরা বলছি এই পয়েন্ট থেকে নেক্সট টিথের ঠিক সেম পয়েন্ট, সেম ওই পয়েন্টটা, এই পয়েন্টটা, এই যে ডিস্টেন্স, এটাকে আমরা বলি সার্কুলার পিচ। আর মাঝখানে যে গ্যাপটা আছে সেইটাকে আমরা বলি টুথ স্পেস। এইখানে ফাঁকা জায়গা, কোনো টুথ নেই, তাই তো। মানে এখান থেকে শুরু করে এই পোর্শনটাতে আমার কোনো টিথ নেই, ফাঁকা জায়গা, এই জায়গাটা গ্যাপ আছে। তো এই গ্যাপটা যদি আমি সার্কুলার পিচ বরাবর মেজার করি, সেইটাকে আমরা বলবো টুথ স্পেস। ওকে, সেইটাকে আমরা বলবো টুথ স্পেস। আর সার্কুলার বরাবর যদি আমি এই ডিস্টেন্সটা মেজার করি, এখান থেকে এই ডিস্টেন্সটা, সেটাকে আমরা বলবো টুথ থিকনেস। তো টুথ থিকনেসটাও কিন্তু আমাদের সার্কুলার পিচ বরাবর আমাদের নিতে হবে। তো সার্কুলার পিচটা এই জন্য এত ইম্পর্টেন্ট টার্ম একটা, কারণ সার্কুলার পিচের রেসপেক্টে কিন্তু, বা পিচ সার্কেলের রেসপেক্টেই কিন্তু এগুলো আমরা ডিফাইন করছি। তো প্রথম হচ্ছে আমার টোটাল সার্কুলার পিচ, এটা একটা ডিস্টেন্স, সেই ডিস্টেন্সটা হচ্ছে দুটো টিথের মধ্যে করিসপন্ডিং পয়েন্টের মধ্যে যে ডিস্টেন্স, কিন্তু কোন ডিস্টেন্স, ডিস্টেন্সটা হলো সার্কুলার পিচের ওপরেই থাকতে হবে সেই ডিস্টেন্স। আবার সেটাকে দুটো ভাগ করছি, সেটা দুটো ভাগ, একটা হচ্ছে আমার টুথ স্পেস যেটা ফাঁকা জায়গায় আছে, আর যেটা গিয়ার টিথের মধ্যে আছে সেটা হচ্ছে আমার টুথ থিকনেস। তার মানে টুথ থিকনেস প্লাস টুথ স্পেস ইকুয়ালস টু হচ্ছে আমার সার্কুলার পিচ। ওকে, তাহলে এই হলো আমাদের টোটাল স্পার গিয়ার, বা আমাদের অন্য কোনো গিয়ার রিলেটেড যত টার্মিনোলজি আছে সব এখানে দেখলাম। এই ফিগারের রেসপেক্টে আরো কয়েকটা টার্ম আছে, যেগুলো এবারে দেখবো আস্তে আস্তে যতগুলো হবে। তো প্রথম আমরা দেখলাম পিচ সার্কেল, পিচ সার্কেলটা আমরা করে ফেলেছি। পিচ সার্কেলের যে ডায়ামিটার, সেটাকে আমরা বলবো পিচ সার্কেল ডায়ামিটার। দুটো সার্কেলের, এই দুটো গিয়ার যখন মেশ করে থাকবে, তাদের পিচ সার্কেল যেখানে মিট করবে সেটাকে আমরা বলি, সেই পয়েন্টটাকে বলি পিচ পয়েন্ট। পিচ সারফেসটা কিছুই না, পিচ সিলিন্ডার বা পিচ সিলিন্ডারের যে সারফেস, সেটাকেই আমরা বলি পিচ সারফেস। প্রেসার অ্যাঙ্গেলটা পরে বলছি। অ্যাডেন্ডামটা আমরা অলরেডি হয়ে গেছে, অ্যাডেন্ডাম, অ্যাডেন্ডাম কোনটা, অ্যাডেন্ডাম হচ্ছে আমার পিচ সার্কেল থেকে ওপরে, মানে পিচ সার্কেল থেকে টপ ল্যান্ড পর্যন্ত যে ডিস্টেন্স, সেটাকে আমরা বলছি অ্যাডেন্ডাম। একটা টিথের যতটা পিচ সার্কেলের উপরে আছে সেটাকে বলছি অ্যাডেন্ডাম, আর একটা টিথের পিচ সার্কেলের নিচে যতটা আছে সেটাকে আমরা বলি ডিডেন্ডাম। অ্যাডেন্ডামের করেসপন্ডিং যে সার্কেল, সেটাকে আমরা বলি অ্যাডেন্ডাম সার্কেল। ডিডেন্ডামের করেসপন্ডিং যে সার্কেল, সেটাকে আমরা বলি ডিডেন্ডাম সার্কেল। সার্কুলার পিচ ডিফাইন করা হলো যে
ডিস্টেন্স মেজার্ড অ্যালং সার্কামফিয়ারেন্স অফ পিচ সার্কেল। তো পিচ সার্কেলের ওপরেই মেজারমেন্ট করব, কিন্তু কোনো একটা পয়েন্ট, করেসপন্ডিং পয়েন্ট পরপর দুটো টিথের মধ্যে। এবার এটার একটা ফর্মুলা আছে, ফর্মুলাটা হচ্ছে পাই ইন্টু ডি বাই টি, যেখানে পাই হচ্ছে এমনি নর্মাল পাই ম্যাথমেটিক্সের, ডি হচ্ছে পিচ সার্কেল ডায়ামিটার, আর টি হচ্ছে নাম্বার অফ টিথ। ওকে, তো পাই ডি হচ্ছে আমার টোটাল সার্কামফিয়ারেন্স, বুঝতেই পারছো, পাই ইন্টু ডি, পিচ সার্কেলের টোটাল সার্কামফিয়ারেন্স পাই ইন্টু ডি, আর টি টিথ নাম্বার দিয়ে যদি আমি ভাগ করি, তাহলে যে কোনো দুটো টিথের মধ্যে যে গ্যাপ, সেই গ্যাপটা আমরা পেয়ে যাব, তাহলে সেটা হচ্ছে আমাদের সার্কুলার পিচ। এবং এই ফর্মুলাটা খুব ইম্পর্টেন্ট ফর্মুলা। নেক্সট আসছে আমাদের ডায়ামেট্রাল পিচ। ডায়ামেট্রাল পিচ হচ্ছে টি বাই ডি, টি বাই ডিটা হচ্ছে আমার নাম্বার অফ টিথ ডিভাইডেড বাই পিচ সার্কেল ডায়ামিটার, মিলিমিটার ইউনিটে আমরা মেজার করব। অবশ্যই ডায়ামিটারটাকে করলে আমরা যে জিনিসটা পাবো সেটা হচ্ছে আমার ডায়ামেট্রাল পিচ। নেক্সট আসছে আমাদের মডিউল। মডিউলটা হলো আমার ডায়ামেট্রাল পিচের ঠিক উল্টো, ঠিক উল্টো, মানে ডায়ামেট্রাল পিচ হচ্ছে ডি, টি বাই ডি, আর মডিউলটা হচ্ছে ডি বাই টি, যেখানে ডিটাকে মিলিমিটারে নিতে হবে। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট জিনিস, ইঞ্চে নিলে কিন্তু হবে না, ইঞ্চ বা ফিট বা অন্য কোনো ইউনিটে নিলে হবে না। ডায়ামিটারটাকে সবসময় আমাদের মিলিমিটার ইউনিটে নিতে হবে। কত মিলিমিটার পিচ সার্কেল ডায়ামিটার, তাকে টিথের সংখ্যা কতগুলো টিথ আছে সেইটা দিয়ে যদি ভাগ করে দেই, তাহলে আমরা পাবো মডিউল। এখানে একটা জিনিস বলে রাখি, দুটো গিয়ার যখন মেশ করবে, দুটো গিয়ারের মডিউল কিন্তু সেম হতে হবে। দুটো গিয়ারের মডিউল যদি সেম না হয়, তাহলে কিন্তু আমাদের কিন্তু হবে না। ওকে, তো ডায়ামেট্রাল পিচ, মডিউল এই দুটো সেম হতেই হবে আমাদের দুটো গিয়ারের, যে দুটো মেশ করবে। তার কিছু রেকমেন্ডেড ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড ভ্যালু এখানে দেওয়া হলো, এগুলো মনে রাখতে পারো, মনে রাখলে ভালো। ক্লিয়ারেন্স বলা হলো, টোটাল ডেপথ এটাও বলেছি, ওয়ার্কিং ডেপথ এটাও বলেছি, টুথ থিকনেস বলেছি, টুথ স্পেস বলেছি। ব্যাকল্যাশ, ব্যাকল্যাশটা বলা হয়নি, আচ্ছা ব্যাকল্যাশটা একটু দেখো। আচ্ছা ব্যাকল্যাশটার জন্য আমাদের, আচ্ছা সাপোজ এটা হচ্ছে আমার ড্রাইভার, এটা হচ্ছে আমার ড্রিভেন, তো অবশ্যই একটার সাথে আরেকটা উল্টো দিকে রোটেট করবে। তো এখানে যেহেতু এ পুশ করছে, সেহেতু আমার এর সাথে কিন্তু এর একটা সবসময় কনস্ট্যান্ট কন্ট্যাক্ট থাকবে। কারণ কনস্ট্যান্ট কন্ট্যাক্ট থাকবে কারণ কারণ পুশ করছে। তো পুশ করা মানে কি, ডাইরেক্ট আমার সারফেস টু সারফেস কন্ট্যাক্ট হচ্ছে। কিন্তু উল্টো দিকে তখন একটা গ্যাপ থাকে, উল্টো দিকে তখন কিন্তু আমাদের একটা গ্যাপ থাকে, এই গ্যাপটাকে বলা হয় ব্যাকল্যাশ, এই গ্যাপটাকেই বলা হয় ব্যাকল্যাশ। তার মানে কোনো টিথ অন্য গিয়ারের দুটো টিথের মাঝখানে যখন ফিট হয়, তখন কি হচ্ছে, সে কিন্তু দুটো টিথের সাথে টাচ করে থাকে না, ও কিন্তু একটা টিথের সাথেই সবসময় টাচ করে থাকে। এটা কিন্তু গিয়ার ডিজাইন করতে গেলে এটা করতে হয়, নইলে গিয়ার জ্যাম হয়ে যাবে, ওখানে কাজ করবে না। তো ও কিন্তু একটা দিকের সারফেসেই সবসময় ঠেলতে থাকে, মানে এই গিয়ারের সাথে এই গিয়ারের কিন্তু সবসময় আমার একটা দিকের সারফেসে কন্ট্যাক্ট থাকবে, আর একটা দিকের সারফেসে কিন্তু একটুখানি গ্যাপ থাকে, খুব অল্প কিন্তু গ্যাপ থাকে, কোনো ডাইরেক্ট কন্ট্যাক্ট হয় না। এই গ্যাপটাকেই বলা হয় ব্যাকল্যাশ। ওকে, এই গ্যাপটাকেই বলা হয় ব্যাকল্যাশ। যে সাপোজ এই গিয়ারটা ক্লকওয়াইজ রোটেট করছে, এই গিয়ারটা ক্লকওয়াইজ রোটেট করছে, তো সেহেতু এই গিয়ারটা অবশ্যই আমার অ্যান্টি ক্লকওয়াইজ রোটেট করবে। এটা যদি ক্লকওয়াইজ রোটেট করে, এটা অ্যান্টি ক্লকওয়াইজ রোটেট করবে। তো কি হচ্ছে, এই যে টিথটা আছে, এই যে টিথ পোর্শনটা আছে, এই টিথটা কি করছে, এই টিথটাকে ঠেলছে। তো কারণ হচ্ছে এটা হচ্ছে, আমরা অ্যাজিউম করেছি এটা হচ্ছে ড্রাইভার, এটা হচ্ছে ড্রাইভার, আর এটা হলো আমাদের ড্রিভেন। তো এটা ড্রাইভার গিয়ার, আর এটা হচ্ছে আমাদের ড্রিভেন গিয়ার, ড্রাইভার গিয়ার আর ড্রিভেন গিয়ার। তাহলে ড্রাইভার গিয়ার পুশ করবে, তো এই যে টিথটা আছে, এই টিথটাকে ডান দিকে পুশ করবে, এইদিকে পুশ করবে। তো কি হচ্ছে, এখানে একটা কন্ট্যাক্ট পয়েন্ট ডেভেলপ হচ্ছে, এই জায়গাটাতে একটা কন্ট্যাক্ট পয়েন্ট ডেভেলপ হচ্ছে। এবং যেহেতু দুটোই কার্ভ, কারণ এটা একটা কার্ভ আর হচ্ছে এদিকে আর একটা কার্ভ, তো এই দুটো কার্ভ আবার একটা পয়েন্টেই মিট করে। তো এই পয়েন্টটাকে হচ্ছে বলা হচ্ছে কন্ট্যাক্ট পয়েন্ট। তো এই কন্ট্যাক্ট পয়েন্ট যেটা আসছে, সেই কন্ট্যাক্ট পয়েন্টে যদি আমি কার্ভ গুলোর উপরে একটা নর্মাল এই ট্যানজেন্ট ড্র করি, এবং তার সাথে যদি আমি একটা 90 ডিগ্রিতে লাইন ড্র করি, তো সেই লাইনটাকে বলা হয় আমার নর্মাল
at the contact point on the curve. তাহলে এই যে কার্ভটা আছে, এই কার্ভের কন্ট্যাক্ট পয়েন্টে যে নর্মাল, তো এই নর্মালটা কি হবে? তাহলে আমি সিম্পলি এই লাইনটা হচ্ছে আমার সেই নর্মাল 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 লাইন। তো ল বলছে, গিয়ার ল, যে যদি আমাকে কনস্ট্যান্ট ভেলোসিটি রেশিও মেনটেন করতে হয়, কারণ এর সাথে এ মেশ করে আছে, তো আমাকে কনস্ট্যান্ট ভেলোসিটি রেশিও আমাকে মেনটেন করতে হবে। তো সেক্ষেত্রে এই যে নর্মাল লাইনটা গেছে কন্ট্যাক্ট পয়েন্টে, কারণ বুঝতে পারছি যে আমরা যখন এই কন্ট্যাক্ট পয়েন্টে কিন্তু চেঞ্জ হয়, কখনো কন্ট্যাক্ট পয়েন্ট এখানে থাকে, কন্ট্যাক্ট পয়েন্ট এখানে চলে আসে, কখনো আস্তে আস্তে এখানে, আস্তে আস্তে এখানে। তো প্রথমে কিন্তু কন্ট্যাক্ট পয়েন্ট যেখানে থাকে, গিয়ার যখন সরে গিয়ে আবার ডান দিকে চলে আসে তখন কিন্তু কন্ট্যাক্ট পয়েন্টে সরে যায়। যেমন যদি আমি এখানে চিন্তা করি, কন্ট্যাক্ট পয়েন্ট আগে আমার বেসে ছিল, টিপটা সরে যাওয়ার পর কন্ট্যাক্ট পয়েন্টটা এখানে চলে আসছে, বা যদি ক্লকওয়াইজ ঘুরছে, তো ইনিশিয়াল কন্ট্যাক্ট পয়েন্ট হচ্ছে এটা না, ইনিশিয়াল কন্ট্যাক্ট পয়েন্ট, হ্যাঁ এই হচ্ছে ড্রাইভারই পুশ করছে, তার মানে এই গিয়ারের সাথে এই গিয়ারের কন্ট্যাক্ট পয়েন্ট হচ্ছে এটা। তারপরে আস্তে আস্তে যখন সরে এই পজিশনে আসবে, মানে এ ক্লকওয়াইজ রোটেট করলো, এ অ্যান্টি ক্লকওয়াইজ রোটেট করলো, তো এই টিথটা এখানে আসলো, এই টিথটা এখানে আসলো। তো সেক্ষেত্রে কন্ট্যাক্ট পয়েন্ট অরিজিনালি কোথায় ছিল? এখানে, কিন্তু কন্ট্যাক্ট পয়েন্ট এখন কোথায় চলে গেল? একটু নিচে। তার মানে মাথা থেকে কিন্তু একটু নিচে কন্ট্যাক্ট পয়েন্টটা চলে আসলো, ঠিক? তার মানে এই যে কন্ট্যাক্ট পয়েন্টটা কিন্তু চেঞ্জ হচ্ছে, দুটো কার্ভের, দুটোই কার্ভ লাইন, সেই দুটো কার্ভ লাইনের কিন্তু যে পয়েন্টে টাচ করে আছে সেটা কিন্তু কনস্ট্যান্টলি চেঞ্জ হচ্ছে থ্রু আউট গিয়ার পাওয়ার ট্রান্সমিশনের সময়, যখন দুটো মোশনে আছে। কিন্তু প্রত্যেক ক্ষেত্রে যে পয়েন্টে টাচ করে আছে সেই পয়েন্টে যদি আমি একটা নর্মাল লাইন ড্র করি, নর্মাল টু দ্য কার্ভ এট দ্য কন্ট্যাক্ট পয়েন্ট, সেটা সব সময় আমার একটা ফিক্সড পয়েন্টের থ্রু দিয়ে পাস করবে। লটা কি বলছে? লটা বলছে যে দুটো গিয়ার যখন মেশ করে আছে, দুটো টিথের যে কন্ট্যাক্ট পয়েন্ট, সেখানে যদি কমন নর্মাল, কারণ এই কার্ভেরও এটাই নর্মাল, আবার এই কার্ভেরও এটাই নর্মাল, সেম নর্মাল, তো দুটো কার্ভেরই যে কমন নর্মাল, সেই নর্মাল লাইনটা অবশ্যই স্ট্রেট লাইন, নর্মাল লাইনটা একটা ফিক্সড পয়েন্টের থ্রু দিয়ে সবসময় পাস করবে। তো সেই পয়েন্টটা হচ্ছে আমাদের এই পয়েন্টটা, এবং সেই পয়েন্টটাকে আমরা অলরেডি নাম দিয়েছি পিচ সার্কেলে, যেখানে দুটো পিচ সার্কেল মিট করে সেই পয়েন্টটাকে বলা হয় আমাদের পিচ পয়েন্ট। তো ইনিশিয়ালি যদি আমি এখানে জিনিসটা ভাবি, তো এখানে কন্ট্যাক্ট হয়েছিল, এখানে কন্ট্যাক্ট হলে এখানে যদি আমি কমন নর্মাল ড্র করি, এখানে যে ছবিটা ড্র করা হয়েছে সেই হিসেবে এখানে এখানে তো নর্মালটা এরকম একটা জায়গায় আসছে, কিন্তু এই যে জায়গাটা লাইনটা আসছে, সেই লাইনটা কি ফিক্সড পয়েন্টের থ্রু দিয়ে পাস করছে? করছে না। তার মানে আমাদের পাওয়ার ট্রান্সমিশনের ক্ষেত্রে এটা ইনভ্যালিড। এরকম যদি হয় যে কমন নর্মালটা কোনো একটা ফিক্সড পয়েন্টের থ্রু দিয়ে পাস করছে না, তাহলে কিন্তু আমাদের এটা লটা ভায়োলেট হচ্ছে, এবং আমি সেইভাবে গিয়ার কিন্তু বানাতে পারবো না। আমাকে যখনই গিয়ার টিথ বানাতে হবে, সব সময় আমাকে মাথায় রাখতে হবে যেন এই নর্মাল লাইনটা, এটা নর্মাল লাইনটা চেঞ্জ হচ্ছে বিভিন্ন সময়, কারণ কন্ট্যাক্ট পয়েন্ট চেঞ্জ হচ্ছে, সেটা যেন সবসময় আমার একটা ফিক্সড পয়েন্টের থ্রু দিয়ে পাস করে, এবং সেই পয়েন্টটাকে বলা হয় আমাদের পিচ পয়েন্ট। তো এটাই হলো আমাদের গিয়ার ফান্ডামেন্টাল ল অফ গিয়ারিং। তো এই ল অফ গিয়ারিং স্যাটিসফাই করতে গেলে আমার প্রাইমারি রিকোয়ারমেন্ট হলো এই যে গিয়ার টিথের যে শেপটা, এই শেপটা কেমন হবে। গিয়ার টিথে যে কোনো কিছু শেপ দিলাম, আর আমি পাওয়ার ট্রান্সফার যদি করতে চাই, দেখতে পাবো ভেলোসিটি রেশিওটা কিন্তু আমার চেঞ্জ হচ্ছে, কনস্ট্যান্ট থাকছে না। তো এখানে যদি আমি সেই পিচ সার্কেল দুটো ড্র করি, তো এই হচ্ছে আমার সেই পিচ সার্কেল, এই হচ্ছে এই গিয়ারের পিচ সার্কেল, আর এই গিয়ারের পিচ সার্কেল হচ্ছে এটা। তো এই পিচ সার্কেল দুটো আমার একটা কন্ট্যাক্ট পয়েন্ট, কমন পয়েন্টে টাচ করেছে, যে পয়েন্টে টাচ করেছে সেটাকে বলা হচ্ছে আমাদের পিচ পয়েন্ট, এবং গিয়ার লতে বলা হচ্ছে, ল অফ গিয়ারিং এ, যে কমন নর্মাল টু দ্য common normal to the gear tooth profile at the contact point will always pass through a fixed point which is called pitch point. এটাই হলো আমাদের ল অফ গিয়ারিং, এবং এই ল অফ গিয়ারিং এর উপরেই আমার কিন্তু এই টিথের প্রোফাইলটা কেমন হবে সেটা ডিপেন্ড করে, এবং সব থেকে পপুলার টিথ প্রোফাইল হলো আমাদের ইনভলিউট প্রোফাইল, ইনভলিউট।
যে ইনভলিউট প্রোফাইলটা আমরা অলরেডি ইঞ্জিনিয়ারিং ড্রয়িং এ ড্র করেছি, ইনভলিউট প্রোফাইল, সেই জিনিসটাই কিন্তু আমাদের গিয়ার টিথের এই যে প্রোফাইল, এই যে লাইনটা দেখতে পাচ্ছি, এর এটার কন্ট্যাক্ট, এটার হলো আমাদের কি এটার টিপ প্রোফাইল। গিয়ার লটা বুঝতে পারলে? গিয়ার ল অফ গিয়ারিং বা ফান্ডামেন্টাল ল অফ গিয়ারিং। হ্যালো, আচ্ছা এবারে যে জিনিসটা আমার এখানে দেখানোর, একটু আগে বললাম যে প্রেসার অ্যাঙ্গেল, প্রেসার অ্যাঙ্গেলটা এবারে আমি দেখাই যে প্রেসার অ্যাঙ্গেলটা কি, ওটাকে ডিফাইন করা হয়নি। প্রেসার অ্যাঙ্গেলটা এবারে দেখে নাও, ওখানে বলে দিলে ভালো করতাম, যাই হোক ওটাতে নেই, কিন্তু এবার বলতে পারবো। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট ল, পরীক্ষায় খুবই আসে। ল অফ গিয়ারিং বা ফান্ডামেন্টাল ল অফ গিয়ারিং প্রচন্ড ইম্পর্টেন্ট, কারণ পুরো গিয়ার ইন্ডাস্ট্রি কিন্তু এটার উপরেই দাঁড়িয়ে আছে, এই ল অফ গিয়ারিং এর উপরে। এবং ভাইভাতে কিন্তু কখনো যদি গিয়ারের কোম্পানিতে ভাইভা টাইভা দিতে যাও, বা যে কোনো ডিজাইন কোম্পানিতে যদি কখনো ভাইভা দিতে যাও, ইন্টারভিউ দিতে যাও, এটা কিন্তু কমন কোশ্চেন যে হোয়াট ইজ ল অফ গিয়ারিং। প্রচন্ড ইম্পর্টেন্ট ল, মানে আমাদের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এ। তো এটা কিন্তু মনে রাখ। প্রেসার অ্যাঙ্গেলটা খুব এবার ইজিলি দেখানো যাবে। প্রেসার অ্যাঙ্গেলটা হচ্ছে এই যে দুটো কার্ভ, এই দুটো কার্ভের উপরে যে কমন নর্মাল, এটা বুঝতে পেরেছো? আর প্লাস এখানে আমাদের কি থাকছে, যেটা পিচ পয়েন্টের থ্রু দিয়ে আমি কিন্তু আর একটা লাইন, ইমাজিনারি লাইন ড্র করতে পারি। তো পিচ পয়েন্টের থ্রু দিয়ে যে ইমাজিনারি লাইন, সেই লাইনটা কি? সেই লাইনটা হচ্ছে আমার দুটো পিচ সার্কেলের ওপরে ট্যানজেন্ট, হ্যাঁ কি না? পিচ পয়েন্ট কোনটা? পিচ পয়েন্ট হচ্ছে আমার এই পয়েন্টটা, এই পয়েন্টটা হচ্ছে আমার পিচ পয়েন্ট, তাই তো? এটা পিচ পয়েন্ট। তো পিচ পয়েন্টের থ্রু দিয়ে আমি একটা স্ট্রেট লাইন ড্র করছি, যেটা আমার দুটো পিচ সার্কেলের সাথেই ট্যানজেন্ট। তো একটা পিচ সার্কেল হচ্ছে এটা, এটা হচ্ছে একটা পিচ সার্কেল, এটা গেল একটা পিচ সার্কেল, আর এদিকে হচ্ছে আর একটা পিচ সার্কেল হচ্ছে এইটা। তো এই যে দুটো পিচ সার্কেল, এই পিচ সার্কেল দুটো একটা পয়েন্টে মিট করছে, এবং সেই পয়েন্টের নাম হচ্ছে আমার পিচ পয়েন্ট। এবং এই পিচ পয়েন্টের থ্রু দিয়ে আমি দুটো পিচ সার্কেলের সাথে ট্যানজেন্ট করে আমি এই লাল রঙের লাইনটা ড্র করলাম। আর এখানে আমার কন্ট্যাক্ট পয়েন্টে, একটা কন্ট্যাক্ট পয়েন্টে আমরা কার্ভের উপরে একটা নর্মাল লাইন ড্র করছি। এই যে দুটোর মধ্যে যে অ্যাঙ্গেল, এই দুটোর মধ্যে অ্যাঙ্গেল, এইটাকে বলা হয় প্রেসার অ্যাঙ্গেল।